आपकी আদালতে ডক্টর ফারুক আব্দুল্লাহর বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি পরিবারতন্ত্রের রাজনীতি করেন। দেখুন স্যার, এই দেশে দুটো পরিবার আছে এই মুহূর্তে যাদের হাতে সব থেকে বেশি পাওয়ার আছে এই দেশে। এক তো এম করুণানিধির পরিবার, উনি নিজে মুখ্যমন্ত্রী, ওনার ছেলে ক্যাবিনেট মিনিস্টার, আর ওনার ভাইপো মানে গ্র্যান্ড ভাইপো সেও ক্যাবিনেট মিনিস্টার। আর দ্বিতীয় ডক্টর ফারুক আব্দুল্লাহর পরিবার, আপনার নিজের ছেলে যেখানে মুখ্যমন্ত্রী, আপনি ক্যাবিনেট মিনিস্টার, এমনকি আপনার জামাইও আপনার সরকারের একজন মন্ত্রী। মূল কথা হলো যে মানুষ ভোট দিয়ে নেতা বানায়, রাজনীতিতে তুমি জোর করে কিছু করতে পারবে না। একজন অভিনেতার ছেলে বা মেয়ে অভিনয় করতে পারে, তখন কিন্তু তোমার মুখে কোনো কথা নেই। একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলে বা মেয়ে ইন্ডাস্ট্রি চালাতে পারে, কিন্তু রাজনীতি হচ্ছে একেবারেই আলাদা ব্যাপার। তুমি জোর করে কিন্তু কিছুতেই উড়ে এসে জুড়ে বসতে পারবে না। এখানে মানুষের থেকে ভোট চাইতে হয়, তারা যদি তোমাকে সমর্থন করেন তবেই তুমি আসতে পারবে, না হলে আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। ডক্টর সাহেব, যেমন শেখ আব্দুল্লাহর হাত ধরে আপনি এসেছেন, উনি ছিলেন বলে আপনি ভোটে দাঁড়ালেন, পার্লামেন্টে পৌঁছলেন, ঠিক তেমন ভাবেই আপনার হাত ধরে ওমর এগিয়ে এলো, আপনি ভোটে দাঁড় করালেন, মুখ্যমন্ত্রী হয়ে গেল। তাহলে যার মাথার ওপর কোনো বাবার হাত নেই সে কি করবে? এবার একটা কথা বলি, ৮০-র দশকে যখন আমি রাজনীতিতে প্রবেশ করি, তখন আমার বাবা আমাকে অনেকবার বারণ করেছিলেন, ঠিক আছে? তো পরিষ্কার বলেছিলেন, তুমি এমন এক মহাসমুদ্রে প্রবেশ করছো যেখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। হয় সমুদ্রের গতির সঙ্গে, নয়তো বিপরীতে লড়াই করে টিকে থাকতে হয়। আমি আমার ছেলেকেও এ কথাই বলেছি, রাজনীতিতে ঢুকলে তোমার সংসার করা হবে না, কিন্তু স্ত্রী এবং সন্তানের সঙ্গে সময় কাটানোর কোনো উপায় থাকবে না। দিনরাত তোমাকে কাজ করে যেতে হবে মানুষের জন্যে। ছেলে বলল, আমি করব এই কাজ। এবার ছেলের এই উত্তর শুনে একজন বাবা কি বলবে? না তুমি এই কাজ করবে না সেটা বলবে। এখন তো সবাই জানে ও কেমন কাজ করছে, আপনারাও নিশ্চয়ই জানেন। ও মন্ত্রী ছিল, এনডিএ সরকারের মন্ত্রী ছিল, রেকর্ড বের করে দেখে নিন। একবার কমার্স ইন্ডাস্ট্রিতেও কি করেছে, ফরেন মিনিস্ট্রিতেও কি করেছে। এখানে একটা জায়গা অবধি তোমার হাত ধরে কেউ নিয়ে আসতে পারে, ঠিক আছে? তারপর সে কিভাবে কতদূর যাবে সেটা তার নিজস্ব ব্যাপার, তার নিজের ক্যালকুলেশন। কিন্তু এবার ব্যাপারটা একটু বেশি হয়ে গেল না? ১৭ জনের লিস্ট আছে আমার কাছে। মীরা কুমার, জগজীবন রামের মেয়ে; সলমন খুরশিদ, উনি প্রাক্তন রাজ্যপাল খুরশিদ আলম খানের ছেলে; দয়ানিধি মারান, উনি সিএম করুণানিধির ভাইপো; কুমারী শৈলজা চৌধুরী বলবীর সিং এর মেয়ে; জি কে ওয়াসন, জি কে মুপানারের ছেলে; আডাগিরি করুণানিধির ছেলে; অজয় মাখন, ললিত মাখনের ভাইপো; জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মাধবরাও সিন্ধিয়ার ছেলে; জিতেন প্রসাদ, জিতেন্দ্র প্রসাদের ছেলে; প্রনীত কৌর, প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এর স্ত্রী; তুষারভাই চৌধুরী, অমর সিং চৌধুরীর। এখন এই লিস্ট তো শেষই হতে চায় না, আপনি এতজন বলছেন রয়েছে। ১৭ জনের নাম আছে। এবার আমাকে বলুন যে ৫৪৩ জন লোকসভা থেকে, আপনার ২০০-র বেশি লোক রাজ্যসভা থেকে, ১৭ জন যদি হয়ও, তাহলে কি এমন বড় ব্যাপার যে এরা বংশ পরম্পরা রাজনীতি করে? হ্যাঁ, আর নতুন লোকও তো আছে, তাই নেই কি? আমি এটাই বলছিলাম যে ৫৪৩ জন এমপি, যার মধ্যে ২০৬ কংগ্রেস পার্টির থেকে এবং ওদের সহযোগী দলের থেকে, এবং তাদের সবাইকে মিলিয়ে ১৭ জনকে এমন পাওয়া গেছে যাদের বাবা, দাদু অথবা মা রাজনীতিতে ছিলেন। আমার মনে হয় এটাই ওনাদের কাছে আল্লাহর আশীর্বাদ। আল্লাহর কৃপা না হলে কিচ্ছু পাবে না, কিচ্ছু ভগবানের না। কৃপা নাকি মা বাবার কৃপা? না, আল্লাহর কৃপা একদম। মা বাবার কৃপা পরে হয়, আগে আল্লাহর কৃপা থাকতে হবে। ওপরওয়ালা যদি মনে করে কাউকে কৃপা করবে, কথায় বলে না, وَإِزُّ مَن تَشَاءُ وَذِلُّ مَن تَشَاءُ। ঈশ্বরের কৃপা থাকলে সম্মান পাবে, না থাকলে অসম্মান। যাকে উনি দেবেন সেটা তার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, আর যার থেকে উনি নেবেন তাকেও আটকাতে পারবে না। এই প্রথমবার আমরা এমন একটা সরকার দেখছি যেখানে বাবা ছেলে, যেখানে শ্বশুর জামাই একই মন্ত্রিমণ্ডলে থাকবে। এরকমটা আগে দেখা যায়নি। না না, মন্ত্রিমণ্ডলেও আছে, ওদের আলাদা বিভাগ, আমার আলাদা বিভাগ, ওদের কাজ আলাদা আর আমার কাজ আলাদা। হ্যাঁ, এবার এই জনতাকে জিজ্ঞেস করে তাদের কোনো প্রশ্ন আছে কিনা, যারা প্রশ্ন করতে চান। হ্যাঁ, বলুন। ডক্টর আব্দুল্লাহ, যখন আপনার ছেলে সিএম হিসেবে নির্বাচিত হয়, তখন আপনি খুব সুন্দর একটা গান গেয়েছিলেন। আমার অনুরোধ, আপনি যদি ওই গানটি এখানেও দুকলি গেয়ে দেন। ওটা আসলে ওই সময়টা একটু আলাদা ছিল, সবাই জোরজার করে, আমিও গেয়ে ফেলি সেই সময়। আশা ছিল যে আমি যা পারিনি ছেলে তা পারবে। আশা রাখুন একদিন আবার আসবো এই শোতে, তখন আপনাকে পুরো গানটা শুনিয়ে দেবো। আচ্ছা, এই কথার কতটা সত্যতা আছে ডক্টর সাহেব, যে যখন উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন আপনিও মুখ্যমন্ত্রী হতে চাইছিলেন, কিন্তু রাহুল গান্ধী উইথড্র করে নিয়েছিল? না না না, এই কথা সত্যি নয়, একদমই নয়। অবশ্যই আমি
মুখ্যমন্ত্রী হতে চাইছিলাম, কিন্তু সেই রাতে আমি ঘুমোতে গিয়ে ভাবলাম এটা নিয়ে আর ভেবে কোনো লাভ নেই। দুম করে পাহাড়ে তো উঠে যেতে পারবো না। আমার এখন অত শক্তিও নেই যে আজ থেকে প্রায় 40 বছর আগে ছিল। তখন রাজনীতির এই পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন নবীন দলনায়কের প্রয়োজন ছিল আর কি। হ্যাঁ, পরের দিন সকালেই আমি আমার স্ত্রীকে বলি, আমি রাতে ঘুমোতেও পারিনি। আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করেন, তুমি ঘুমোচ্ছ না কেন? আমি জানালাম ব্যাপারটা হচ্ছে যে আমার একেবারে ঘুম আসছে না। আমি আসল কারণ ওকে বলতে পারিনি। সারাক্ষণ আমার মাথার মধ্যে বিভিন্ন বিষয় ঘুরপাক খাচ্ছিল। হ্যাঁ, মানুষের আমার প্রতি যতটা ভরসা, আমি কি পারবো সে ভরসা বজায় রাখতে? পরের দিন সকালবেলায় আমি স্ত্রীকে জানাই, মুখ্যমন্ত্রী হতে চাই না। 8:30টায় আমার ছেলে আসে। ওকে দেখে আমি বললাম, ওমর, আমি তোমাকে নতুন দায়িত্ব দেওয়ার কথা ভাবছি, তুমি কি নেবে? কিন্তু যা শোনা যায় তা হলো আপনার কাছে ফোন আসে, আপনাকে প্রেসার দেওয়া হয়, চাপ সৃষ্টি করা হয় না, আপনার না, উপর। না, আপনি নিশ্চয়ই জানেন গুজব কিভাবে রটে, ঠিক আছে? যে যার নিজের মতন মশলা, কেউ নুন কেউ লঙ্কা গুঁড়ো, কেউ গোলমরিচ, কেউ বা হলুদ দিয়ে এসব মন গড়া গল্প বানায়। যা ঘটেনি তার গায়ে রং লাগিয়ে নতুন গল্পই তো অভ্যেস আমাদের। আর যদি কেউ কোনো বিশেষ পদে থাকে তাহলে তো হয়েই গেল, ব্যাস। আমি জানতে চাই আপনার আর ওমর আব্দুল্লাহ স্যারের মধ্যে কি পার্থক্য? আমার সঙ্গে হ্যাঁ স্যার। প্রথমত আমার বয়স হলো 73 বছর, আর ও 38। এটা একটা বড় পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হলো যে আমি গল্ফ খেলি আর ও খেলে না। ও সারাদিন ডেস্ক জবই করে। আর তৃতীয় পার্থক্য হলো ও নবীনদের মনের কথা বুঝতে পারে কিন্তু, আর আমি প্রবীণদের মনের কথা বুঝতে পারি। হ্যাঁ।